জানেনি এই ঘটনা, যারা নতুন গেছেন তাদের সকলের জন্য সুভাষিস যে জনগণের প্রতি আপনাদের যে দরদ, ভালোবাসা, কমিটমেন্ট, এগুলোকে স্মরণ করে যেটি পারবেন সেটুকু করতে চেষ্টা করা, আর যেটি পারবেন না এর বাইরে না যাওয়াটাই, মানে ওভার অ্যাক্টিং করতে গেলে এখানে সমস্যা তৈরি মানে কে পারবে কে পারবে না। রাইট। এখানে মূল ব্যাপারটা হলো যে সফলতা যদি আপনি ধরেন, একটা মানুষ সফল হয় জীবনে, তো সফল হওয়ার জন্য কতগুলো প্রিকন্ডিশন থাকে। আপনি যে কাজ করবেন সেই কাজের ব্যাপারে আপনার শিক্ষা থাকতে হবে, আপনার পরিশ্রম করার মতো একটা শরীর থাকতে হবে, এরপরে সেই কাজ ভালোভাবে করবেন এরকম লোকজনের সঙ্গে আপনার পরিচিতি থাকা লাগবে। যেমন আমি ধরেন সাংবাদিকতা করতে চাই, তো সাংবাদিকতা করতে হলে আমাকে 10-12 জন ভালো সাংবাদিকের সঙ্গে পরিচয় থাকা লাগবে, এই পেশার সম্পর্কে আমার একটা ধারণা থাকা লাগবে, আরও অনেক কিছু। তো এরকম জীবনের সফলতার জন্য অ্যাট লিস্ট দেয়ার আর 7 এলিমেন্ট। এইগুলো ছাড়া কখনো কোনো মানুষের পক্ষে জীবনে সফল হওয়া সম্ভব না। এমনকি সে যদি নাপিত হতে চায়, ধোপা হতে চায়, মুসি হতে চায়, তারও ওইরকম 7টি এলিমেন্ট লাগবে সফল হওয়ার জন্য। তো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট হবেন, রাজনীতিবিদ হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্রনায়ক হবেন, প্রধানমন্ত্রী হবেন, তার জীবনেও এরকম কমন 7টি এলিমেন্ট আছে। এই 7টি এলিমেন্ট তাদেরকে খুঁজে বের করতে হবে, এটা কোথায় লেখা আছে, কে বলেছেন, এলিমেন্টগুলো কী। এবং সেই 7টি এলিমেন্ট ছাড়া কেউ যদি অল অন এ সাডেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, কেউ যদি মানুষকে ভেস্তে নিয়ে যেতে চায়, কেউ যদি বলে যে আমি খাল কেটে সারা বাংলাদেশে একেবারে উন্নয়নের জোয়ার বয়ে দেবো, কেউ যদি বলে আমি শুধুমাত্র ফ্যামিলি কার্ড দিয়ে সমস্ত মানুষের অন্তর জয় করে ফেলবো, সফলতা আসবে না। এই সফলতা মানে রাজনীতিতে সফলতার মানে এটা নতুন করে এখানে কিছু করার নেই। এটা গত 5000 বছরের যে রাজনীতির ইতিহাস, এই ইতিহাসে যুদ্ধ কীভাবে করতে হবে, রাজনীতি কীভাবে করতে হবে, জনকল্যাণ কীভাবে করতে হবে, সুশাসন, ন্যায় বিচার কীভাবে করতে হবে, ইট ইজ অলরেডি সিলেক্টেড অ্যান্ড ডান লিখিতভাবে। ফলে এখানে আসলে যেহেতু এই হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা মানুষ, ফলে আমাদের মধ্যে আসলে নতুন কিছু তথ্য যুক্ত হয়েছে। যেমন এখন এই যুগের মানুষ ফেসবুক, আগের যুগের মধ্যযুগ হয়তো তারা ফেসবুক বুঝতো না, কিন্তু হিউম্যান স্ট্রাকচার, বডি কনস্ট্রাকশন সেই আজ থেকে 3000 বছর আগে মানুষের যা ছিল ফেরাউন জমানাতে, মানুষের চিন্তা চেতনা ঠিক একই অবস্থায় আছে। তো মানুষের এই যে রাজনীতির যে আশা আকাঙ্ক্ষা, এটাও আদিকালের, এখানে নতুনত্ব কিছুই নেই। কিন্তু মানুষ তো এখনো প্রতিশ্রুতিতেই বিশ্বাস করে। যেমন আপনি যেটা বলছেন, জান্নাতের টিকিট, বেহেশতের টিকিট, ফ্যামিলি কার্ড, এগুলো দিয়েই তো মানুষের মন জয় করা মানে করছে তারা। এটা খুব সাময়িক। আপনি গ্রামে আমরা যেমন দেখো ট্যাবলেট বিক্রি করে বা ওষুধ বিক্রি করে, সাপের যে তাবিজ বিক্রি করে, তো এখন মানুষ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গোকরা সাপের খেলা দেখতেছে, জোরে জোরে তালি বাজাচ্ছে, আর দিন শেষে 2 টাকা দিয়ে একটা তাবিজ কিনে গলায় পরে বনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এবং সে তার একটা ধারণা যে আমাকে এখন গোকরা সাপে কামড়াবে না। তো এইরকম মানে আপনি যখন কোনো একটা বিষয় দ্বারা চমকিত হবেন, রাজনীতিতে চমকিত বলে কোনো জিনিস নেই, ইট ইজ অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল। তো যখন চমকিত হবেন কোনো একটা বিষয় দ্বারা, হাততালির মতো কাজ করবেন, এটা ঘন্টাখানিক, ঘন্টা 2, 24 ঘন্টা, 48 ঘন্টা পরে এই জিনিসগুলো থাকে না, তখনই মানুষের প্র্যাকটিক্যাল জিনিস শুরু হয়ে যায়। একটু জানতে চাই যে কিছুদিন আগেই তো সংসদ নির্বাচন গেল, এখনো তো মানুষের আঙুল থেকে ভোটের যে অমোচনীয় কালি সেটি এখনো মোছেনি, কিন্তু আমরা দেখছি যে বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে গতকালকে, ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া হয়েছে। এগুলো খুবই একটা পপুলার তাদের একটা কর্মকাণ্ড, তারা যে পর্যন্ত করেছে এই পর্যন্ত ক্ষান্ত থাকলেই ভালো। এখন যদি তারা 37,000 না 38,000 কার্ড বিতরণ করেছে, 37 করেছে, এখন যদি বলে যে না আমি 50 লাখ করবো এখনই এই 1 বছরের মধ্যে, আর আমার দুনিয়ার সব কাজের আগে পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, ফার্নেস অয়েল লাগবে না, আমাকে খাল কাটতেই হবে। আপনারা নিশ্চিত ধরে রাখেন প্রত্যেকটা খাল দিয়ে কুমির আসবে, হাঙ্গর আসবে এবং নীলতিমি চলে আসবে বাংলাদেশে, এবং তারা এসে এই বিএনপির যত সম্ভাবনা আছে সব কিছু খেয়ে ফেলবে। এখানে একটা ব্যাপার হলো কি, আপনি জানেন যে যখন একটি সরকার আসে, প্রথম একটি সরকার আসে, তাকে সবার আগে দেখতে হয় যে আমার কত টাকা আয় হলো, এবং আয় অনুযায়ী তাকে ব্যয় করতে হবে। এই সরকার ক্ষমতা আসার পরে এখন পর্যন্ত এই সরকারের একটা সিঙ্গেল লোক তারা কেউ বলতে পারবে না যে এই সরকারের আয় কত। ইভেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বা মন্ত্রী যিনি হয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হলো, এক সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনার আজকের দিনের প্রোডাকশন কত, উনি বললেন যে আমি জানি না, আই ডোন্ট নো। অথচ ওনার চেয়ারে বসে প্রথম দিনই ওনার জানা উচিত ছিল যে আওয়ামী লীগ সরকার কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে গেছে, কত মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট আজকের দিনে বসে আছে, কত সক্ষমতা আছে, বসে আছে, এবং আজকের দিনে প্রোডাকশন কত, এটার খরচ কত, লস কত, এই জিনিসগুলো জানতে ওনার 5 মিনিট সময় লাগতো। এবং এখানে সরকারকে সাবসিডিজ কত, সিস্টেম লস কত, এবং আমার আরও কত মেগাওয়াট দরকার। তা না করে
তিনি যে কাজগুলো করছেন, পাঞ্জাবি একটা পরে সে দৌড়ে চলে যাচ্ছেন পেট্রোল পাম্পে, সেখানে ঠিক মতো রেশনিং হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখার চেষ্টা করছেন। আসলে ইটস নট দ্য ওয়ার্ক। এখন যে কাজগুলো হচ্ছে এটা খুব পপুলার একটা কাজ। যেমন দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজনের সাথে হ্যান্ডশেক করছেন, গাড়ি থামিয়ে একটা শিশুর সঙ্গে মানে হাত মিলানোর চেষ্টা করছেন, এটাকে প্রাইম খবর হিসেবে মানে বিবেচনা করা হচ্ছে এবং সবাই বলছে আহা এই প্রধানমন্ত্রী কোথায় ছিল, এটা আকাশ থেকে নাজিল হয়েছে, এত সুন্দর। বিএনপির যারা লোকজন আছে তারা মনে করছে যে তারেক রহমান সাহেবকে এইভাবে যদি আমরা ওভার হুইলিমিং করি, তাকে যদি আমরা তুলে ধরি, আকাশের দেবতা বানিয়ে ফেলি, অলি আল্লাহ বানিয়ে ফেলি, গাউস কুতুব বানিয়ে ফেলি, ওমর বানিয়ে ফেলি, এটার মধ্যে কিন্তু কল্যাণ। কিন্তু ঘটনা তা নয়। 2 দিন পরে যখন মানুষ দেখবে যে আমার পেটে খাবার নেই, ব্যাংকে টাকা নেই, কর্মসংস্থান নেই, তখন দেখা যাচ্ছে এই যে জনাব তারেক রহমান সাহেবকে যখন সম্মানিত বানানো হলো, সেই সম্মানিত মানুষ সম্পর্কে যদি একটা ট্রু শব্দ উচ্চারণ করা হয়, এমনি ধরেন একজন অর্ডিনারি মানুষ আছে, তাকে যে কোনো একজন লোক একটা গালি দিল, তো যখনই আপনি তাকে একজন অলি আল্লাহ বানিয়ে ফেললেন, আর তখন যদি তার সম্পর্কে একটা কটু কথা বলা হয়, তখন কিন্তু কেয়ামত হয়ে যায় সেখানে। আপনি দেখুন আমাদের রাজনীতিবিদরা সবাইকে কিন্তু সবাই গালাগালি করে, আজে বাজে ভাষায় গালাগালি করে, কিন্তু জামাতের আমিরকে যখন কোনো একটা মানুষ বলে এর নাম সুম্মা শফিক, তখন তো মানুষের মেজাজ গরম হয়ে যায়। জামাতের লোকজন আরে আমাদের অলি আল্লাহ, আমাদের টাটকা অলি, তাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে, এগুলো মানুষ কিন্তু সহ্য করতে পারে না। ফলে যারা মানে অনুসারী, রাজনৈতিক দলের অনুসারী, তাদের উচিত যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের মন মানসিকতা অনুযায়ী মানে তাদের নেতাকে তারা কতটুকু উঠাবেন আর কতটুকু নামাবেন। যে আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব মোস্তফা ফিরোজ, একটু আসতে চাই আপনার কাছে। এই যে ডেপুটি স্পিকারের পদ নিয়ে এখনো যে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, কিন্তু আমরা দেখছি যে আরেকদিন পরে মানে আজকের দিন পর আগামীকালকেই প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। সেক্ষেত্রে বিএনপি ডেপুটি স্পিকার পদের যে প্রস্তাব সেটাকে উদারতা বলছেন, আর জামায়াত বলছেন অনুগ্রহ বা অলংকার। এটি আসলে উদারতা কোন দিক থেকে আর অনুগ্রহই বা কোন দিক থেকে, একটু বুঝতে চাই আপনার কাছে। একটু জামাতের জন্য একটা বিষয় বিব্রতকর হচ্ছে 2টা জিনিস। একটা হলো তারা প্রথমে জাতীয় সরকার তারেক রহমানের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে বলছে যে আমি জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছি, অর্থাৎ যদি তারা ক্ষমতায় আসে তাহলে জাতীয় সরকার করবে, সেখানে বিএনপিও থাকবে, বা বিএনপি করলেও যাতে জামাত থাকে, এরকম একটা মনোভাব ছিল। কিন্তু পরবর্তীতে তারেক রহমান বলেছেন যে আমরা একাই সরকার গঠনে যথেষ্ট মানে আশাবাদী, আস্থা আছে আমাদের যে আমরা একাই সরকার গঠন করতে পারব। এখন এই প্রেক্ষিতে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটা রাজনৈতিক গেইন তাদের, যে তোমরা তোমাদের কথা অনুযায়ী আমরা একটা অফার করলাম। এটা হলো কৌশল, যাতে সংসদে জামাত ইসলাম একটু ডেপুটি স্পিকারের পদটা নিয়ে তুলনামূলকভাবে তারা চুপচাপ থাকে আর কি। কারণ কারোর কাছ থেকে, অন্য পক্ষের কাছ থেকে পদ নিয়ে তো আর বিরোধিতা করা যায় না, তাহলে আবার সেই ওই জাতীয় পার্টি আওয়ামী লীগের যে পুরনো সমীকরণ, সেটা আবার সবাই মনে করবে যে একটা পাতানো বিরোধী দল। তো জামাত পাতানো বিরোধী দল হতে চাচ্ছে না, কিন্তু ওই যে আবার তারা প্রস্তাব করছিল আগে জাতীয় সরকার, তার মানে তাদের মনে হয়েছে যে ওই সময় করা দরকার ছিল যদি তারা ক্ষমতায় যেত। এখন ক্ষমতায় নেই বলে এখন তারা কোনো পদ নেবে না। তো এরকম একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে ডিজাস্টার হয়েছে তারা জামাতের আমির, তার যেই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান নাকি ইসলাম, তাকে পররাষ্ট্রমন্ত্রী একটি চিঠি দেওয়া হয়েছিল তাকে মন্ত্রীর পদমর্যাদায় করার জন্য। তো এইটা পরে এমন সমালোচনার মুখে দেখা যাচ্ছে তাকে বাদ দিয়ে ব্যারিস্টার আজমিকে, ব্যারিস্টার আরমানকে তখন এরা সেই পদে দিল। তো এটাও তাদের একটা দেউলিয়াপনা হয়ে গেল আর কি। এরকম কেন চিঠি দিবে, বা তার এমন এক পররাষ্ট্র উপদেষ্টা কেন বা এই চিঠিও সেখানে পাঠাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে। আর বিষয়টা তো খলিলুর রহমানের বিষয় না, তো বিষয়টা তো প্রধানমন্ত্রীর বিষয়, এই নীতি নির্ধারণী বিষয়। তো এইসব মিলায় মানে জামাত ইসলাম একবার মনে হয় তারা খুবই প্রবল বিরোধী দল হবে, আবার মনে হয় যে না, অত বিরোধী দল হইতে গেলে তো আবার ঝামেলা যদি আমরা সামাল না দিতে পারি। কারণ তাদের একটা পেছন থেকে একটা তাড়া করছে অদৃশ্য একটা শক্তি, সেটা হচ্ছে আওয়ামী লীগ মনে হয় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। মানে এই আতঙ্কে তারা আছে, এই আতঙ্কে ভুগতেছে। এই জন্য তারা প্রবল বিএনপি বিরোধী হইতে পারতেছে না, আবার প্রবল বিএনপি প্রেমিকও হইতে পারতেছে না। এই টানাপোড়েনের মধ্যে সম্ভবত তারা পড়ে গেছে। এটা ঠিক এখন বিএনপির কোনো নেতা তো ইতিমধ্যে বলছে যে জামাতকে সাইজ করতে গেলে আওয়ামী লীগকে লাগবে। হ্যাঁ, কারণ জামাত যে ধরনের বাড়াবাড়ি করছে গত 18 মাসে ইউনূস সরকারকে মাথার উপর চড়ে বসে,
তারা সারা দেশে যেভাবে মব সন্ত্রাস করছে, ওসমান হাদিকে ঘিরে তারা যেভাবে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করছে, মববাজি করছে, মাজার এইগুলোতে শতাধিক মাজার আক্রান্ত হয়েছে, সবগুলোর পেছনে জামাতের উগ্রবাদী কর্মীরা যুক্ত। তো এই অবস্থায় যদি আওয়ামী লীগ করে তাহলে তো জামাতের অবস্থা খারাপ হয়ে যাবে। ফলে এখন জামাত প্রোটেকশন খুঁজতেছে। আগে ইউনূস সাহেব প্রোটেকশন দিচ্ছে, তাদের চোখের সামনে দফায় দফায় 32 নম্বর ভাঙচুর করছে, ইউনূস সাহেব কিছুই বলেনি, বরং একটু তাহলে এই 32 নম্বর নিয়ে একটু প্রশ্ন করতে চাই। এই যে 32 নম্বর যখন ভাঙা হলো তখন বিগত সরকার কিছু বলেননি, উল্টো ভেকো এক্সকেভেটর যা যা প্রয়োজন ছিল সবই কিন্তু সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে গত কিছুদিন আগে 7ই মার্চ উপলক্ষে কয়েকজন ফুল দিতে গিয়েছেন, তাদেরকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। মানে 32 ভাঙলে অপরাধী নয়, ফুল দিতে গিয়ে অপরাধী, বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, ওই সময় তো ইউনূস সরকার তো আসলে কার্যত এই জামাতের একটা পৃষ্ঠপোষক সরকার ছিল। মানে এর 80%ই হচ্ছে আসলে জামাত, মানে গত 18 মাসে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে জামাত এনসিপি আলাদা কোনো শক্তি না, এটা একই শক্তি, এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে ইউনূস সরকার, এবং সেই কারণে এই 32 নম্বর তার প্রকাশ্যে ভাঙচুর করতে পারছে। আর এখন যেটা হচ্ছে, এখন আবার আওয়ামী লীগকে, বিএনপিকে তারা চিহ্নিত করতে চাচ্ছে যে মানে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে। আওয়ামী লীগ এখন চেষ্টা করতেছে যে না, আমরা মানে আওয়ামী লীগ আমাদের সাথে না, সেজন্য তারা তাদের কিছু অ্যাকশন চালাচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় যেমন ফুলের মালা দিয়ে বরণ করছে, এই যে আমাদের বাবুল ভাই, এই ভাঙার এমপি, তো সে তো এই কারামুক্তির পরে ফুলের মালা দিয়ে বরণ করছে সাবেক এমপিকে। তো এইটা এক ধরনের স্ববিরোধিতা আছে। মূল ট্রেন্ডটা হচ্ছে আওয়ামী লীগকে এক ধরনের ছাড় দেওয়া, কারণ বিএনপি যদি ভবিষ্যতে মানে রাজনীতিতে টিকতে চায় তাহলে আওয়ামী লীগকে একটা স্পেস দিতে হবে। স্পেস যদি না দেয় তাহলে জামাত কিন্তু খেয়ে বসবে, গিলে খাবে বিএনপিকে ধীরে ধীরে। 2-3 বছর পর এখন যেই মধুচন্দ্রিমা আমরা দেখছি বিএনপির, এটা কিন্তু থাকবে না। এখন অনেক কিছু, এই যে রনি ভাই বললেন যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলি দিয়ে একটা চমক, তারপরে বিভিন্ন জনতুষ্টিমূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, এটা তো এই পিরিয়ডটা শেষ হয়ে যাবে। তো 6 মাস পরে, 1 বছর পর তীব্র হবে, তখন কি হবে? তখন তো সরকারের নানান ভুলগুলোকে পুঁজি করে এনসিপি এবং জামাত যেভাবে মাতম তুলবে, তখন তো কোণঠাসা অবস্থা হবে। তো তখন স্পেসটা কোথায় যাবে? তখন এই জায়গার থেকে বাঁচতে গেলে আওয়ামী লীগকে একটা স্পেস দিলে, আওয়ামী লীগ মাঝখানে আসলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হবে। তাছাড়া তো গণতান্ত্রিক কোনো স্পেস বিএনপির জন্য থাকছে না, কারণ মানে বিএনপির টিকে থাকার জন্য আওয়ামী লীগকে এখন আমার যেটা ধারণা, আওয়ামী লীগকে দরকার, কারণ আওয়ামী লীগ যখন আসবে তখন বিএনপি কিন্তু জামাত আস্তে করে বিএনপির মানে ছায়াতলে আবার আশ্রয় নেবে, পতাকা তলে বা ছাতার নিচে আশ্রয় নেবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তো অনেকগুলো রাজনীতির সমীকরণ আছে, সেটা বিএনপিও বোঝে। আমি যে এখানে বসে বসে আমি খুব ভালো বুঝি তা না, বিএনপিও বোঝে যে সে যদি এইভাবে মানে আওয়ামী লীগকে মাইনাস করে দিয়ে যদি চলতে চায় তাহলে বিপদে পড়বে কিন্তু উল্টা বিএনপি। মানে জামাত বিপদে পড়বে না, জামাতের জন্য সুবিধা হবে, বিএনপির জন্য সুবিধা হবে না। আবার আওয়ামী লীগ যদি আসে তখন বিএনপির সুবিধা কেন? তখন জামাত আস্তে করে সে নিজে বাঁচার জন্য তখন বিএনপির পেছনে আশ্রয় নেবে। তখন ওই যে এন্টি আওয়ামী লীগ রাজনীতি তো বাংলাদেশে দুইটাই ছিল, আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ আর অন্যদিকে এন্টি আওয়ামী লীগ, মানে তার বাইরে জামাত বিএনপি সব এক। তো তখন ওই মেরুকরণটা আবার হবে, ওই মেরুকরণ হলে আবার বিএনপি কিন্তু আবার সেই ধন্যবাদ আপনাকে, তার অবস্থানে ফিরে আসতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব গোলাম আওলার। অনেকটা আসতে চাই এই যে মোস্তফা ফিরোজ ভাই যেটা বলছেন যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে জনতুষ্টিমূলক যে কর্মকাণ্ড এখন চালাচ্ছে বিএনপি, একজন নাগরিক হিসেবে নিরপেক্ষ দিক থেকে আপনি এই কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা প্রথমত হলো যে জনপ্রিয়তার জন্য এটা খুব দরকার ছিল, বাট এটা হয়তো হাইস্ট 15 ডেজ, 2 সপ্তাহ মানুষকে স্থির রাখতে পারবে। যেমন ধরুন একজন, সে 10,000 টাকা করে কৃষি ঋণ মকুব করা হয়েছে। এখন পুরো এটা ন্যাশনাল ট্রেজারিতে, জাতীয় যে আমাদের যে ট্রেজারি আছে, এটার উপর একটা চাপ পড়বে। এখন কি পরিমাণ চাপ পড়বে এটা কিন্তু সরকার ভাবেনি, না ভেবে সে চিন্তা করেছে যে আমি যদি 10,000 টাকা করে
10 লাখ কৃষককে আমি এই সুবিধার আওতায় আনতে পারি, তারা আমাকে ভোট দেবে, তারা মানে বাংলাদেশ জিন্দাবাদ বলবে, তারেক জিয়া জিন্দাবাদ বলবে। কিন্তু বাস্তবতা হলো আমি অবাক করে দেখলাম যে ফ্যামিলি কার্ড দিয়েছে এক মহিলা। তো সেই মহিলা ফ্যামিলি কার্ড পেয়ে সে তার মোবাইলে যখন নিউজ আসছে সে জোরে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আশেপাশের লোকজন বললো যে সর্বনাশ, তোমাকে টাকা দিছে তারেক জিয়া। তাহলে বলে কী বলতে হবে? বলো বাংলাদেশ জিন্দাবাদ। তখন আবার বলো বাংলাদেশ জিন্দাবাদ। তো বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশের যে জনগণ আছে সেই জনগণ মূলত তারা একটা ট্রেডিশনের বাইরে যেতে চায় না। প্রয়োজনে আপনার কাছে টাকা নেবে, কিন্তু দিন শেষে ধানের শীষে লোক ধানের শীষই থাকবে, আর নৌকের লোক নৌকের থাকবে। সেখানে আপনি যত কিছুই দেন। এই গেল এক। 2 নম্বর হলো যে ইকোনমি এখন এমন পর্যায়ে চলে গেছে, বিশ্বাস করেন যদি এখন 10 টাকা ভিক্ষা দেওয়া হয় গালাগাল করে মানুষজন। 10 টাকাটা ভিক্ষে হলো, এই ছোটো লোক আল্লাহর গজব নাজিল হবে এর প্রতি। আমি জানি না মুস্তফা ফিরোজ ভাই রিসেন্টলি ভিক্ষা টিকা দিচ্ছে কিনা। 10 টাকা মানুষ ভিক্ষাও নিতে চায় না। আজ এই ঢাকা শহরে যে এলাকাগুলো থাকেন, একটা বুয়া সে 2-3 বাসায় কাজ করে মাসে 15 থেকে 20 হাজার টাকা সে আয় রোজগার করে। একজন ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি চালক, সেও 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করে। এবং একটা নিম্নবিত্ত পরিবারে যারা প্রান্তিক, ধরেন এক রুমে বাসা ভাড়া থাকে, তার পরিবারে 3-4 জন শ্রম করে সে কিন্তু মাসে সে 50 হাজার টাকা ইনকাম করছে এবং সে খুব ভালো আছে। কিন্তু তো সেখানে আপনি একজনকে 2,500 টাকা দিবেন, 2,500 টাকা দেওয়ার পরে আপনি কাদেরকে দিচ্ছেন? আমাদের এই সমাজে এখন যে অবস্থা হয়ে গেছে, কোনো মানুষ দরিদ্র নেই, অভাব নাই, আর ক্ষুধার্ত নেই। 3 শ্রেণীর মানুষ এখানে আছে। একটা হলো খুবই বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, ছেলে মেয়ে দেখাশোনা করতে পারে না। এই বুড়া সারাদিন মানে ঘেটর ঘেটর করে, আমরা আঞ্চলিক ভাষায় বলি, ছেলে মেয়েদেরকে শুনতে পারে না, ঘর থেকে বের করে দিয়েছে। এরকম ছিন্নমূল কিছু বৃদ্ধ আছে যাদের আসলে টাকাটা দরকার। 2 নম্বর হলো গাঁজা ঠাজা খায়, ছন্নমূল, সারাদিন গিয়ে পড়ে থাকে, কোনো কাজ করবে না, সারাদিন ঘুমায় থাকবে, আর সন্ধ্যার পরে সে ঘুরে বেড়াবে গাঁজা খাওয়ার জন্য। তো এইরকম কিছু লোকের মানে এরকম সাহায্য, ফ্যামিলি কার্ডের দরকার। আদারওয়াইজ এই সমাজে যারা পরিশ্রম করে, এই মুহূর্তে পরিশ্রম করে, তাদের জন্য 2,500 টাকা রীতিমতো অপমান। একটা ভিক্ষুককে যেইভাবে আপনার 10 টাকা দিলে সে গালাগালি করে, এখন ওইরকম কোনো কর্মজীবী মানুষকে আপনি যদি 2,500 টাকা দেন মান্থলি, সে খুশি হবে না, উল্টে ফেলে গালাগালি করবে। এখন এই কাজটি কেন করছে আমার মাথায় ঢুকছে না। এটার কোনো ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি নেই, এটা কোনো পলিটিক্যাল আউটকাম নেই। যদি থাকতো তাহলে শেখ হাসিনা 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়েছে, টিসিবির কার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই 1 কোটি কার্ড যারা পেয়েছিল তারা শেখ হাসিনার বিপদের সময় কোথায় ছিল? একজনও খুঁজে পাওয়া যায় নাই। তো যাই হোক, এনিওয়ে এই কাজগুলো তারা করছে। এটা সরকার যখন বুঝতে পারবে যে এই মুহূর্তে আপনি চিন্তা করুন, শেখ হাসিনা যে ইকোনমিটা রেখে গেছেন সরকারি হিসাব, সেই ইকোনমিটা যখন উনি 2024 সনের আগস্ট মাসে বাংলাদেশে 100 টাকার যে মূল্যমান ছিল, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন ওই দিন সেই 100 টাকার মূল্যমান চলে আসছে 46, মানে 46 টাকা। তাহলে কি হলো? 54 টাকা নেই। আমাদের টোটাল যে টাকা থেকে 54 মুদ্রার মানটা এই পর্যায়ে কমে গেছে। এখন এই যে তারেক রহমান সাহেবের নতুন যে সরকার, এই সরকার এই মুদ্রার মানটাকে বাড়াতে হবে তার। আর মুদ্রার মানটা বাড়াতে হলে এই যে সে যে কাজগুলো করছে, এখন আমাদের যেখানে ভ্যাট, কাস্টমস, অন্যান্য জায়গাতে এই মুহূর্তে অ্যাটলিস্ট 60 থেকে 65 হাজার কোটি টাকা ডিপ্রিসিয়েশন আছে। মানে যা আমাদের দরকার তার চেয়ে 60 থেকে 65 হাজার কোটি টাকা কম আসছে। আচ্ছা, বাকি টাকা যে ফ্যামিলি কার্ডের যে আপনি যেটা বলছেন যে 2-2.5 হাজার টাকা একটা নাগরিকের জন্য এখন অপমানজনক। আপনি মানে যারা কর্ম করে আর যারা গাঁজা সাজা খায় তাদের জন্য খুব এটা দরকার। এটা তাহলে মানে কত টাকা বাড়ালে আসলে আপনার মতে ভালো? ফার্স্ট থিং হলো যে একটা রাষ্ট্র যেটা তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি আল্লাহর রাসূলের অনুকরণে এই রাষ্ট্র চালাতে চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী মদিনা রাষ্ট্রের অনুকরণ চালাতে চান। এই কথা উনি বলেছেন না? জি, উনি বলেছেন। তো মদিনা রাষ্ট্রের অনুকরণটা কি? আল্লাহ রাসূলের কাছে এক ভিক্ষুক আসলেন। তো ভিক্ষুক আসার পরে সাহায্য চাইলেন, যাওয়ার পরে উনি বললেন যে তোমার ঘরে কি কিছুই নাই? বলে যে শুধু একটা কম্বল আছে, আর কিচ্ছু নাই। তো বোঝার চেষ্টা করেন যে কি দরিদ্র, যে ঘরে কিছু নাই, শুধুমাত্র কম্বল আছে। তো বললো তোমার কম্বলটা নিয়ে আসো। সেই কম্বলটা আনলো, আনার পরে ওনার সাহাবীদের মধ্যে এটা ওপেন টেন্ডার করলেন, তোমরা এই কম্বলটা কিনে নাও। একজন কিনে নিল, কিছু টাকা আসলো, বলো যে এই টাকা দিয়ে বাজারে গিয়ে একটা কুড়াল কিনো। তারপর সেই কুড়াল কিনে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো, তারপর সেই কাঠ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করো। এই হলো মদিনা সনদের আল্লাহ রাসূলের সুন্নত রাষ্ট্র পরিচালনায়। ফ্যামিলি কার্ড দিয়েছে,
এরকম আল্লাহ রাসূলের জামানাতে কোনো সিঙ্গেল ঘটনা নাই, কোনো ফ্যামিলি কার্ডের ঘটনা নাই। ফলে এখানে যে মানুষগুলো, এই যে গত 10 লক্ষ লোক যারা চাকরিহারা হয়েছে, মবের কবলে পড়ে যে সমস্ত শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়েছে, উইদিন ফার্স্ট 7 ডেইসে 10 ডেইসে, এভাবে যদি একটা শিল্প কলকারখানা স্বয়ং প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থেকে তিনি যদি এটা উদ্বোধন করতে পারতেন, এই যে দেখো এরকম একটা বড় শিল্প প্রতিষ্ঠান যেটা খুব ভালো চলতেছিল, এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে আছে, আমি এটা ক্ষমতায় এসে এটা উদ্বোধন করলাম, ফার্স্ট এদের ব্যাংকের কি সমস্যা আছে সলভ। এবার 10টা কোম্পানি যদি তিনি চালু করতে পারতেন,